এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। পার্থে মর্যাদার অ্যাশেজে সকালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ। কামিন্স হাজেলউডের অনুপস্থিতিতে ব্যাকফুটে অজিরা। অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে মরিয়া 3 লায়ন্স। এবার ব্যর্থ হলেও পরের এশিয়ান কাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ, প্রত্যাশা জায়ানের। শ্রীমঙ্গলে স্থানীয় স্কুলে সংবর্ধনায় সিক্ত সমিত সোম। শুক্রবার ফিরছেন কানাডা। এবং বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে অফের ড্র অনুষ্ঠিত। সেমিফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড, সুইডেনের প্রতিপক্ষ ইউক্রেন। দেখছিলেন শিরোনাম, এবারে শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলতে পেরে গর্বিত মুশফিকুর রহিম। ক্যারিয়ার জুড়ে পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। এই জার্নিতে বড় সাপোর্ট হয়েছিলেন তার সহধর্মিণী। বিশেষ সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন দাদা দাদি ও নানা নানিকে। উইশ করায় হামজা চৌধুরীকেও জানিয়েছেন ধন্যবাদ। তবে এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের উন্নতির আশায় অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন অবসরের আগে তরুণদের তৈরি করে রেখে যাওয়ার স্বপ্নের কথাটাও। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে স্পেশাল প্রেস কনফারেন্স। দেশের প্রথম ১০০ টেস্ট খেলা ক্রিকেটার বিশেষ ম্যাচটাতে হাঁকিয়েছেন সেঞ্চুরিও। এলিট ফরম্যাটে এলিট পারফরমেন্স। ২১৪ বলে ১০৬ রানের ইনিংসটায় পুরো ক্যারিয়ারের প্রতিচ্ছবি। ধৈর্য, নিবেদন, ডিসিপ্লিন সব মিলিয়ে মুশফিকুর রহিম তো টাইগার টেস্ট ক্রিকেটের রোল মডেল। ফর এনি ক্রিকেটার, ফর এনি নেশন, ইটস এ প্রাউড মোমেন্ট। আমি আসলে একজন বোরিং পার্সন। প্র্যাকটিসে যদি বলেন, আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার। প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগি গ্রিন ক্যাপ। তো এটার মর্যাদা যদি একটা প্লেয়ার না বোঝে, এটা আসলে তাকে বলে বোঝানো যায় না। এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই অর্জনে মুশফিকুর রহিমকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। ফ্যান লিস্টে যোগ হয়েছে আরেকটা স্পেশাল নাম। এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। মুশিকে উইশ করেছেন দেশের ফুটবলের পোস্টার বয়। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড এন্ড হ্যাপি টু সি দ্যাট, এন্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাআল্লাহ ডেফিনেটলি আই উইল সে হিম থ্যাঙ্কস। তবে লম্বা ক্যারিয়ারে মুশি সবচেয়ে বড় সাপোর্টটা পেয়েছেন পরিবারের কাছ থেকে। তাই তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রেকর্ডের ম্যাচে। সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে। অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই, তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর। ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে ১০০টা টেস্ট খেলবো, বাট এটা সত্যি। আমি এর আগেও সেভারাল টাইম বলেছি যে যদি 3টা ফরম্যাটের মধ্যে কোনো একটা ফরম্যাট বেছে নিতে বলেন, যে টেস্ট ক্রিকেট, দ্যাটস মাই আলটিমেট গোল। যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চাই বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা। আমি যাওয়ার পরে এমনও যেন 1-2টা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারে, যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায়। সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম। লাস্ট 4-5 বছর যেভাবে কনসিস্টেন্টলি বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে, আমরা যে 300-350 ইন এনিওয়্যার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার। এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিং আমরা উপরে দিকে যেতে পারবো। তবে শুধু সেঞ্চুরি নয়, হোম অফ ক্রিকেটে বড় জয়ের অপেক্ষায় মুশি। লম্বা প্রেস কনফারেন্স শেষে হন্তদন্ত হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন মুশফিকুর রহিম। ১০০তম টেস্ট ম্যাচ খেলার পরও টিম মিটিংয়ে অ্যাটেন্ড করার তাড়না কমেনি এতটুকু। সে কারণেই তড়িঘড়ি করে ফিরে গেছেন। বড় প্লেয়াররা তো এমনই হয়, টিমের প্রতি ডেডিকেশন, ডিসিপ্লিনটা থাকে শতভাগ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। গেল মৌসুমে বিপিএলে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে দলটির সঙ্গে ছিলেন আরেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার সঈদ আজমল। এবার ঢাকা দলের সঙ্গে যুক্ত হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। 2011-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান শোয়েব। এরপর প্রদর্শনী ম্যাচ খেললেও স্বীকৃত কোনো টি-20 লিগে খেলেননি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার। খেলোয়াড়ি জীবনে বিপিএলে না খেললেও এবার বিপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন 50 বছর বয়সী সাবেক ক্রিকেটার। অবশ্যই এর আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে শোয়েব আখতারের। 2010-এ এনসিএল টি-20-তে সাইক্লোনস অফ চট্টগ্রামের হয়ে খেলেছিলেন কয়েকটি ম্যাচ।
ক্রিকেট বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে জেলায় জেলায় মাঠ এবং অবকাঠামো পরিদর্শন করছেন বিসিবি কর্তারা। সেই ধারাবাহিকতায় এবার ঠাকুরগাঁওয়ে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর সকালে জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন করেন। তিনি জানান, ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রিকেটে যুক্ত করাই এই সফরের মূল উদ্দেশ্য। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের প্রধান এজেন্ডা। প্রথম দফায় দায়িত্ব নিয়ে নিজেই ঘুরে বেরিয়েছেন বিভাগ থেকে জেলা, দেখেছেন সমস্যা, কথা বলেছেন স্থানীয় সংগঠক এবং ক্রিকেটারদের সঙ্গে। নতুন দফায় দায়িত্ব নিয়ে এবার এই দায়িত্ব তুলে দিয়েছেন পরিচালকদের। আসিফ আকবর বোর্ডের বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান, দায়িত্ব নিয়ে ছুটে বেড়াচ্ছেন দেশের এক কোণা থেকে আরেক কোণায়। বান্দরবন নীলফামারী হয়ে এবার তার গন্তব্য ঠাকুরগাঁও। সকাল সকাল জেলার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝে নেন তার সুবিধা অসুবিধাগুলো। তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় এবং মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই। তাই তো মাঠগুলোকে তৈরি করার উদ্যোগ এবার বিসিবির। বছরে 8 মাস প্রশিক্ষণের মধ্যে রাখতে চান স্থানীয় ক্রিকেটারদের। তবে স্থানীয় খেলোয়াড়দের দাবি আশ্বাস নয়, সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। এই ধরনের আশ্বাস আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি, কিন্তু এগুলোর বাস্তবায়ন দেখি না। আর বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করার পরে আসলে আমাদের তো সেই লেভেলের কোনো খোঁজ খবর থাকে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ক্রিকেট ফ্যাসিলিটিস। আসলে আমাদের ক্রিকেটে যদি খেলা না হয় রেগুলার, তাহলে আসলে প্লেয়াররা তো মাঠে আসবে না। তারা আগ্রহটুকু হারায় ফেলতেছে এই কারণে যে আমাদের ঠাকুরগাঁতে কোনো খেলা হচ্ছে না। লিগ হইলে আপনাদের প্লেয়ার বের হয়ে আসবে। আমরা যে সময় উঠছিলাম ওই সময় লিগ হয়েছিল, তো আমি সেকেন্ড ডিভিশন থেকেই উঠছিলাম আর কি। ঠাকুরগাঁও স্টেডিয়াম ঘুরে সন্তুষ্ট আসিফ আকবর। টুকটাক যা সমস্যা আছে তার সমাধান করে দ্রুতই লিগ শুরু করার প্রতিশ্রুতি এই বোর্ড পরিচালকের। রেগুলার স্কুলগুলোর সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করা দরকার, যা যা ফ্যাসিলিটিস দেওয়া দরকার, যা যা লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার, যে যে ডেভেলপমেন্টের প্ল্যানিং করা দরকার, এবং টুর্নামেন্ট কমিটি যিনি আমরা লাকিলি দুজনে ছিলেন ডিভিশন থেকে আসছে টুর্নামেন্ট কমিটি, সুতরাং আমাদের হাতে অনেক পাওয়ার আছে, আপনারা চাইলে আমাদের ইউজ করতে পারেন। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ঠাকুরগাঁও থেকে ভালো মানের ক্রিকেটার তৈরি করা সম্ভব বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ক্রিকেট বিকেন্দ্রীকরণ ও বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটার তুলে আনার কার্যক্রম হিসেবে এবার দিনাজপুর সফর করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটের অন্বেষণ ও ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে দিনাজপুর গোড়ের শহীদ ময়দান পরিদর্শন করেন তিনি। দিনাজপুরে মাঠ থাকলেও কোনো ধরনের সুযোগ সুবিধা নেই সেখানে। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করার আশ্বাস বিসিবির। আর বয়সভিত্তিক ক্রিকেট লিগ এবং টুর্নামেন্টগুলো সময় মতো আয়োজনের প্রত্যাশা বোর্ডের। দিনাজপুরে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নে পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে ব্যবস্থা করা হবে। এদিকে দিনাজপুরের মতো রংপুরেও ক্রিকেটের উন্নয়নে নানা দিক ঘুরে দেখেছেন আসিফ আকবর। রংপুরের ক্রিকেটের আতুরঘর ক্রিকেট গার্ডেনে বয়সভিত্তিক ও খুদে ক্রিকেটারদের নানা সমস্যা নিয়ে কথা বলেছেন আসিফ। এ সময় ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে তাদের নানা প্রতিবন্ধকতার কথা শোনেন তিনি। বিসিবি পরিচালককে কাছে পেয়ে সুযোগ সুবিধার দাবি জানান উদীয়মান ক্রিকেটাররা। সেই সাথে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান ক্রীড়া সংগঠকরা। আমাদের এই গ্রাউন্ডটাকে অনেকগুলো পিচ বানাক, যেটাতে আমরা প্র্যাকটিস করতে পারবো। যে ড্রেসিং রুমে হচ্ছে প্লেয়াররা যে মানে চেঞ্জ করবে বা এই ধরনের কোনো সুযোগই নেই আমাদের রংপুরে। মেয়েদের খেলাধুলার যে হ্যান্ডিয়ারিংস গুলো, যে প্রতিবন্ধকতা কাজ করে, সেটার মধ্যে প্রথমত হচ্ছে তাদের প্রাইভেসি। তাদের প্রাইভেসি এবং তাদের প্র্যাকটিস, তাদের মাঠ, তাদের জন্য আলাদা ফ্যাসিলিটির জন্য সর্বোচ্চ প্রায়োরিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে দিয়ে দিয়েছে। আমরা তো সবচেয়ে বড় সমস্যা আছে সীমিত সংখ্যক মাঠ, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত, সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে। তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা। এবার দেশের বাইরের ক্রিকেট শুরু হচ্ছে। টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদা লড়াই দ্য অ্যাশেজ। 2.5 মাসের দীর্ঘ দ্বৈরথের আগে
ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেয় দুই দলের অধিনায়ক। পার্থে অজিদের হয়ে অভিষেক ঘটবে দুজনের। তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একাদশ প্রকাশ করেননি বেন স্টোকস। 2010-11 মৌসুমের পরে কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্ট শুরু সকাল 8:20। কিছুদিন আগেই এই পার্থ স্টেডিয়ামে হয়ে গেছে মেটালিকার কনসার্ট। আরও একটা হেভি মেটাল শো এর অপেক্ষা। এবারেরটা ব্যাট বলের মর্যাদার তা অ্যাশেজ। 2.5 বছরের অপেক্ষা শেষে 2.5 মাসের দীর্ঘ দৈরথ মাঠে গড়ানোর অপেক্ষা। তার আগে ছাইদানির রেপ্লিকা নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে দুই দলের অধিনায়ক। একপাশে বেন স্টোকস, অন্য পাশে কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথ। দুজনই জানেন সিরিজের গুরুত্বটা কম নয় বিশ্বকাপের চেয়ে। তবে ঘরের মাঠে অ্যাশেজ শুরুর আগে ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। পিঠের চোটে কামিন্স আর হ্যামস্ট্রিংয়ে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। তাতে 5 বছর পর একই টেস্টে একাধিক অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফাস্ট বোলার ব্র্যান্ডন ডগেট পাচ্ছে টেস্ট ক্যাপ। ক্যামেরন গ্রিনকে মিডল অর্ডারে পাঠিয়ে ওপেনিংয়ে নামানো হবে আরেক অভিষিক্ত 31 বছরের জ্যাক ওয়েদারল্ডকে। খেলাধুলায় ইনজুরি থাকবে, বিশেষ করে ফাস্ট বোলারদের। তারা শরীরের উপর অনেক ধকল নেয়। তাই হ্যাঁ, অবশ্যই এ দুজনের না থাকাটা দুঃখজনক। তবে এটা দারুণ একটা সুযোগ স্কট বোল্যান্ড আর অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেন্ডন ডগেটের জন্য। অ্যাশেজে এর আগে যেবার এক ম্যাচে একাধিক অভিষেকের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া, সেবারই শেষবারের মতো ঘরের মাঠে টেস্ট হেরেছিল তারা। 2010-11 মৌসুম থেকে অ্যাশেজে ঘরের মাঠে অপরাজিত মাইটি অজিস। 10 বছরেও একটা টেস্ট জিততে না পারার রেকর্ডটা বিব্রতকর জানেন বেন স্টোকসও। তবে এবারের সফরে আত্মবিশ্বাসী থ্রি লায়ন্স। অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের রেকর্ড ভালো নয়। তবে আপনি জানেন আগামী 2.5 মাসে তা ভালো করার সুযোগ আছে। অবশ্যই এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি, তা হলো মিড জানুয়ারিতে অ্যাশেজ জিতে দেশে ফেরার বিমানে উঠব। তবে আমরা জানি সেটা বেশ কঠিন হবে, কারণ অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। পার্থে পূর্ণ শক্তির পেস ইউনিট পাচ্ছে ইংল্যান্ড। মাত্র দ্বিতীয়বারের মতো একই টেস্টে একসাথে খেলবেন আর্চার আর মার্কুট। কামিন্স হ্যাজেলউডদের অনুপস্থিতিতে 40 বছরের রেকর্ড ভাঙার আশায় ইংল্যান্ড। 1978 সালের পর কখনোই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ওপেনার জেতেনি থ্রি লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। সমিত সোমকে নিয়ে আনন্দে আত্মহারা তার নিজ গ্রাম শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসূরে। বৃহস্পতিবার জাতীয় দলের মিডফিল্ডারকে সংবর্ধনা দেয় স্থানীয় এক স্কুল। এক নজরে দেখতে দূর থেকে ছুটে আসে মানুষ। এ সময় এই ফুটবলারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। ছুটি কাটিয়ে এদিনই কানাডা ফিরে যাচ্ছেন সমিত। এমন বাঁধ ভাঙা উল্লাসের কারণ সমিত সোম। একঘেয়ে পড়াশোনার ফাঁকে স্টার বয়কে এত কাছ থেকে দেখার আনন্দ চোখে মুখে ফুটে ওঠে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের। ওই শিশু কিশোরদের মতো এমন অভিজ্ঞতা সমিত সোমের জন্যও তো প্রথম। এর আগে গ্রামের বাড়িতে এলেও এমন আতিথেয়তা পাওয়া হয়নি 27 বছর বয়সী ফুটবলারের। এবার রীতিমতো তারকা খ্যাতি। দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ শুধু একটি নজর দেখতে। জাতীয় দলের মতো গ্রামের বাড়িতেও ব্যস্ততা। বুধবার পা রেখে বৃহস্পতিবার অংশ নেন স্থানীয় স্কুলের এক আয়োজনে। সেখানে এলাকার কৃতি সন্তানকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দেয়া হয় সংবর্ধনাও। কানাডিয়ান প্রিমিয়ার লিগ ফুটবলার এমন কিছু দেখেননি এর আগে। কিছুদিন আগেই কানাডিয়ান লিগের ফাইনাল হেরেছেন সমিত। তবে সে ক্ষত মিটেছে ভারত বধের পর। 22 বছরের অপেক্ষা শেষ করেছেন নিজ দেশের জার্সি গায়ে। কানাডায় লিগ মৌসুমের বিরতিতে তাই কিছুটা হলেও সময় পেলেন এই মিডফিল্ডার। সোমবাড়িতে ফিরে নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সমিত। দক্ষিণ উত্তরসূরে তাকে ঘিরে এখন উৎসব মুখর পরিবেশ। যদিও ওই আনন্দের স্থায়িত্ব একেবারেই কম। এদিনই গ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ফুটবলার। এর আগে বুধবার গ্রামে পৌঁছে স্থানীয় ফুটবল রক্ষণাবেক্ষণের তাগাদা দেন সমিত। বাফুফে চাইলে তৃণমূল থেকে আরও খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন তিনি। আগামী মার্চে সাফ টুর্নামেন্টে অংশ নিতে আবারও দেশে ফিরবেন সমিত সোম। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে।
52 বছরের ইতিহাস ভাঙলেন আশরাফ হাকিমি। দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে জিতলেন আফ্রিকান প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। সেরা গোলরক্ষক ইয়াসিন বুনো। এবারে এশিয়ান কাপে সুযোগ হারালেও আসন্ন সাফ জিততে চান জায়ান আহমেদ। তার বিশ্বাস, আগামী এশিয়ান কাপের মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। এদিকে হামজা সমিতের সঙ্গে মাঠে সবচেয়ে বেশি সময় উপভোগ করেন জায়ান। নিজেকে পরিণত করতে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলেও মনে করেন তিনি। নিজেকে ভাগ্যবানই মনে করেন জায়ান আহমেদ। অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই তরুণ ফুটবলার। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাকে ঘিরে ভক্তদের আগ্রহ তারই প্রমাণ। হাসি মুখে তাদের সেলফির আবদার পূরণও করেছেন তিনি। লাল সবুজ জার্সি গায়ে চাপানোর পর সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ জায়ান। তাই ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে আগামী সাফ জেতার লক্ষ্য তার। Obviously, I'm Asian Cup জন্য qualify করি নাই, but I think next step is সাত জিততে হবে, and then inshallah from there we keep going up. Communicate করি সবসময়, সবার সাথে টেক্সট করি, সবার অনেক ফ্রেন্ডলি, ওদের সাথে ভালো রিলেশনশিপ আছে। সো হ্যাঁ, ডেফিনেটলি আমি সবার সাথে ইন টাচ। স্বল্প সময়ে দলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন জায়ান। তবে মাঠে হামজা সমিতদের সঙ্গে কাটানো সময়টা সবচেয়ে বেশি উপভোগ করেছেন তিনি। নিজেকে পরিণত করতে শিখতে চান এই দুই তারকার কাছ থেকে। Like you said, I think between Hamza and Somit, I think either one of those two. It's very important যে আমি দেখি যে established players like Hamza, Somit ওরা কি করে, আর ওদের থেকে অনেক শিখি and আমার খেলাতে অ্যাপ্লাই করতে পারবো। এবারের যুক্তরাষ্ট্রে ফেরাটা একদম ভিন্ন জায়ান আহমেদের। জাতীয় দলের হয়ে 4 ম্যাচের সুযোগ পেলেও সমর্থকদের এমন ভালোবাসা তার জন্য নতুন এক অভিজ্ঞতা। যখন আমি প্রথম আসছি under-23 জন্য, আমি আশা করি নাই যে এত লাভ, এত সাপোর্ট পাবো। সো I'm just very happy. জাতীয় দলের পাশাপাশি জায়ানের সব মনোযোগ আপাতত পড়াশোনা নিয়ে। তাই পেশাদার ফুটবল নিয়ে ভাবছেন না এই তরুণ ফুটবলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়েছে 2026 বিশ্বকাপের ইউরোপ ও আন্তঃমহাদেশীয় প্লে অফের ড্র। ইউরোপীয় প্লে অফ থেকে 4টি ও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে 2টি দল সুযোগ পাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সবশেষ 2 আসরের মতো এবারও প্লে অফ খেলতে হচ্ছে ইতালিকে। প্লে অফের সেমিফাইনালে আজুরিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডকে। বি গ্রুপে ইউক্রেনের প্রতিপক্ষ সুইডেন, একই গ্রুপে থাকা পোল্যান্ড খেলবে আলবেনিয়ার সঙ্গে। গ্রুপ সিতে তুরস্কের প্রতিপক্ষ রোমানিয়া। আগামী 26 মার্চ হবে প্লে অফের সেমিফাইনাল, আর ফাইনাল হবে 31 মার্চ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর জুনে বসছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবল। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক 3 দেশ। স্টেডিয়াম, হোটেল, দর্শকদের ফ্যান জোন সহ প্রতিটি আয়োজনে বিশ্বকে চমকে দিতে চায় আয়োজকরা। 2026 বিশ্বকাপের স্বাগতিক 3 দল সহ এখন পর্যন্ত মোট 42টি দল নিশ্চিত করে ফেলেছে মূল পর্বের টিকিট। বাকি 6টি দল চূড়ান্ত হবে ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ পর্ব থেকে। বিশ্বকাপের 4 বারের চ্যাম্পিয়ন ইতালি। এক সময়ে বিশ্ব ফুটবলে আধিপত্য দেখানো দলটা রাশিয়া ও কাতার বিশ্বকাপের বাছাই পর্বই পাড়ি দিতে পারেনি। এবারও অনিশ্চয়তায় আটজুড়িদের বিশ্বকাপ। 2026 যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে খেলতে চাইলে তাদের পাড়ি দিতে হবে প্লে অফের বৈতরণী। ইউরোপ অঞ্চলের প্লে অফের এ গ্রুপে পড়েছে ইতালি। প্রথম সেমিফাইনালে তারা খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে, আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়েলস ও বসনিয়া হার্জেগোভিনা। এই 2 সেমিফাইনালের জয়ী দল লড়বে ফাইনালে এবং এই ম্যাচের বিজয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট। ইউরোপের মূল বাছাই পর্ব থেকে 12 গ্রুপের সেরা দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। গ্রুপগুলোর 12টি রানার্স আপ ও উয়েফা নেশনস লিগ থেকে আসা 4টি দল মিলে হবে এই প্লে অফ। এই 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের বিজয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট। ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড যেমন এসেছে উয়েফা নেশনস লিগ থেকে, মূল বাছাইয়ে তারা জার্মানি ও স্লোভাকিয়ার পেছনে থেকে এ গ্রুপ থেকে তৃতীয় হয়। প্লে অফে বি গ্রুপের প্রথম সেমিফাইনালে লড়বে ইউক্রেন ও সুইডেন এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলবে পোল্যান্ড ও আলবেনিয়া। একইভাবে সি গ্রুপের সেমিফাইনালে মুখোমুখি হবে তুরস্ক ও রোমানিয়া এবং স্লোভাকিয়া ও কসোভো। আর ডি গ্রুপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ডেনমার্ক ও নর্থ মেসিডোনিয়া এবং চেক রিপাবলিক ও রিপাবলিক অফ আয়ারল্যান্ড। নিউ ক্যালেডোনিয়া।
একই নিয়মে প্রতিটি গ্রুপের 2 সেমিফাইনালের বিজয়ীরা বিশ্বকাপে জায়গা পাকা করতে মুখোমুখি হবে ফাইনালে। এদিকে আন্তঃমহাদেশীয় প্লে অফের 2টি ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো। জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনালে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর। আরেক ফাইনালে ইরাক লড়বে বলিভিয়া ও সুরিনামের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে। 2 ফাইনালে জয়ী দল পাবে বিশ্বকাপের টিকিট। পারভিন আক্তার, সময় সংবাদ। আফ্রিকান ফুটবলের 52 বছরের ইতিহাস ভাঙলেন আশরাফ হাকিমি। দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে জিতলেন আফ্রিকান প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। মরক্কোর রাজধানী রাবাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হয় আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংশ্লিষ্টতার নাম, যেখানে মোহাম্মদ সালাহ এবং ভিক্টর ওসিমহেনকে পেছনে ফেললেন হাকিমি। বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন হাকিমির জাতীয় দলের সতীর্থ ইয়াসিন বুনো এবং নারী গোলরক্ষকের পুরস্কার গেছে মরক্কান গিজমাল চোবাকার দখলে। মরক্কোর রাবাত, আতশবাজি আর গ্ল্যামারের ঝলকানি চারদিকে। অস্কার কিংবা গ্র্যামি অ্যাওয়ার্ড নয়, ক্যামেরার ফ্ল্যাশগুলোর অপেক্ষা এক ঝাঁক ফুটবলারের জন্য। আফ্রিকান বর্ষসেরা ফুটবলারদের সম্মানিত করতে আয়োজন কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের, যাকে ভালোবেসে সবাই ডাকে আফ্রিকান ফুটবলের ব্যালন ডিওর। অনুষ্ঠানের সব স্পটলাইট অবশ্য ছিল একজনকে ঘিরেই। ঘোষণার আগেই যা জানা হয়ে গিয়েছিল কার হাতে উঠতে যাচ্ছে প্লেয়ার অফ দ্য ইয়ারের ট্রফি, আশরাফ হাকিমি। মরক্কোকে বিশ্বকাপে ওঠানো আর পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর বছরে তাকে পেছনে ফেলা যে সম্ভব হবে না, সেটা হয়তো জানতেন মোহাম্মদ সালাহ এবং ভিক্টর ওসিমেনও। অবশেষে অনুষ্ঠানের শেষ দিকে এলো সেই মাহেন্দ্র খন। জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে সিএফ প্রেসিডেন্ট জানালেন সেই নাম, আশরাফ হাকিমি। ভেঙে গেল 52 বছরের আফ্রিকান রেকর্ড। 1973 সালে কঙ্গোর রক্ষণভাগের ফুটবলার বুয়াঙ্গা চিমেনের পর দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে এই সম্মাননা জিতলেন হাকিমি। পেছনে ফেললেন সালাহ এবং ওসিমেনকে। শুধু তাই নয়, 1998 সালে মুস্তফা হাজির পর দ্বিতীয় মরক্কান হিসেবে এই পুরস্কার পেলেন আশরাফ হাকিমি। 2024-25 মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইকে ট্রেবল জয়ে বড় অবদান ছিল এই মরক্কান ডিফেন্ডারের। সবশেষ মৌসুমে 48 ম্যাচে 9 গোলের পাশাপাশি 12টা অ্যাসিস্ট আছে হাকিমির নামের পাশে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম গোলটাও করেছিলেন তিনি। সবশেষ ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকাতেও ছিল হাকিমির নাম। ট্রফি জিতে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন এই ডিফেন্ডার। ট্রফিটা আফ্রিকান শিশু কিশোর যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন তাদের প্রতি উৎসর্গ করেছেন আশরাফ হাকিমি। পুরস্কারের রাতে আরো 2টো ট্রফি উঠেছে মরক্কানদের হাতে। বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন হাকিমির জাতীয় দল সতীর্থ বুনো ইয়াসিন, আর নারীদের বর্ষসেরা গোলরক্ষক গিজলান চেব্বাক। আফ্রিকার বর্ষসেরা কোচ হয়েছেন কেপ ভার্দের বুবিস্তা। মাত্র 5,25,000 মানুষের এই দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠিয়েছেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদার অ্যাশেজ সিরিজে আম্পায়ারিং করতে চলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ইংল্যান্ড অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে তার আম্পায়ারিং করার কথা রয়েছে। আম্পায়ারিং এর মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন সৈকত। বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ সব ইভেন্টে তাকে দায়িত্ব দিচ্ছে আইসিসি। এর আগে ভারত অস্ট্রেলিয়ায় হাই ভোল্টেজ সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করেছেন তিনি। এবার প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করতে চলেছেন অ্যাশেজ সিরিজে। শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে অ্যাশেজ 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে পার্থে। 4 ডিসেম্বর ব্রিসবেনে গড়াবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ তাজিম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।